মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন, কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা, মালয়েশিয়ার সাথে 5 সমঝোতা স্মারক সই। তরুণদের প্রথম ভোট আবারও ধানের শীষে চাইলেন তারেক রহমান, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। সংস্কার ছাড়া নির্বাচন নয়, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি এনসিপি নেতাদের। আরপিও সংশোধনে মসৃণ হবে নির্বাচনের পথ, না ভোট ফেরায় বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া। স্টেশন ছাড়ার পর ট্রেনে ওঠার সুযোগ নেই, হাসিনার আইনজীবী হতে পান্নার আবেদনে ট্রাইব্যুনালের না। ব্যবসায়ীদের খাই স্বভাব ছাড়তে বললেন অর্থ উপদেষ্টা, ভারত ছাড়াও অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির চিন্তা। এবার শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের খবর। প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকের পর সমঝোতা সই হয়। এ সময় মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় গার্ড অব অনার। এরপর দুই সরকার প্রধান ও প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সই হয় প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি সমঝোতা স্মারক। বিনিময় হয় 3টি নোট। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের নেতারা। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা উন্নতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেন। বাংলাদেশকে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগী বলেও উল্লেখ করেন তিনি। উদ্বেগ জানান রোহিঙ্গা সমস্যা নিয়ে। Professor Mohammad Yunus, who is now Chief Advisor during the transition years, he made remarkable progress in ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. বক্তব্যে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে দ্বিতীয় বাড়ির মতো উল্লেখ করেন। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান। সহযোগিতা কামনা করেন রোহিঙ্গা সমস্যার সমাধানে। তিনি আরও জানান আগামী বছরের মধ্যে ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. 3 দিনের সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। মালয়েশিয়ার অর্থনীতির পিছনে প্রবাসী বাংলাদেশিদের অবদান যে অতুলনীয়, সেটি যেন আবারও মনে করিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই সমঝোতা সইয়ের মাধ্যমে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সবাই। সম্রাট হোসেন, চ্যানেল 24, পুত্রজায়া, মালয়েশিয়া। সম্রাট হোসেনের প্রতিবেদন দেখছেন। প্রধান উপদেষ্টা সফর নিয়ে আরও জানাবেন মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী সম্রাট হোসেন। যুক্ত হচ্ছেন সম্রাট। প্রতিরক্ষা এবং জ্বালানি সহ এর মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। এই সফরে মালয়েশিয়ার সাথে বাংলাদেশ সরকারের আর কি কি ধরনের কর্মসূচি রয়েছে জানাবেন? মূলত মালয়েশিয়ার এখন এই মুহূর্তে কুয়ালালামপুর যে রাজধানী, সেখানে একটি হোটেলে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে, কমিউনিটির ব্যক্তিত্ব, তাদের সাথে কিন্তু প্রধান উপদেষ্টার বৈঠক চলছে এরই মধ্যে। আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, অর্থাৎ মালয়েশিয়ায় এই মুহূর্তে প্রধান উপদেষ্টা সফরের আজকে দ্বিতীয় দিন চলছে। সেখানে কিন্তু আজকে দিনভর নানা বিষয় নিয়ে বৈঠক হয়। এরই মধ্যে সকাল থেকেই কিন্তু
আমরা এই খবরগুলো আপনাদের মাধ্যমে দর্শকদের জানাচ্ছিলাম। সেখানে কিন্তু এই মালয়েশিয়াতে থাকা প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন সেই ইস্যু সহ নানান ইস্যু নিয়েই কিন্তু আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মূলত 5টি বিষয়ে সমঝোতা স্মারকে সই হয়। এছাড়া 3টি নোট কিন্তু সেই বিনিময় হয়। এরপর কিন্তু প্রধান উপদেষ্টা আরো বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেন। সেই প্রতিনিধি দলের সাথে আমরা কথাও বলেছিলাম সেখানে। অর্থাৎ এই মুহূর্তে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সর্বশেষ যে কার্যক্রম সেটি কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চলছে। এরপরেই কিন্তু এই আজকের অর্থাৎ দ্বিতীয় দিনের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির বিষয়ে কিন্তু এখানে কি ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেটিতেও আমরা যোগ দেওয়ার জন্য এরই মধ্যে এখানে রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে আজকে নানান ইস্যু নিয়েই বৈঠক হয়েছে মালয়েশিয়ার সাথে। সেগুলো প্রধান উপদেষ্টার তরফ থেকে বলা হচ্ছে যে পজিটিভ দিকগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে, সেগুলোতে কিন্তু মালয়েশিয়ার সম্মতি জানিয়েছে বলা চলে। তো এই ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রধান উপদেষ্টার সর্বশেষ জি সম্রাট হোসেন, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে জানাচ্ছিলেন সম্রাট হোসেন। এদিকে মালয়েশিয়াতে বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশি বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা ও সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার। The moment you start your business, if you're looking for people, there are people inside the country, plenty of them. But there's a whole overseas community of Bangladeshis. So there are so many things to do. Not only there are things that we've been talking about here. Also, I see whole Bay of Bengal waiting for us, never explored. So we'll be inviting you to take advantage of that. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। তরুণদের প্রথম ভোট আবারও ধানের শীষে চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানিয়েছেন। জানান, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর শিক্ষায় জনগণকে দক্ষ করে তুলতে পারলে দেশের জনসংখ্যা আশীর্বাদে পরিণত হবে। এর আগে দলটির মহাসচিব বলেছেন, নির্বাচন প্রসঙ্গে বিএনপির দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে সেই ব্যাপারে নেতাকর্মীদের কাজ করতে হবে। যুবশক্তিকে প্রশিক্ষিত এবং দক্ষ কর্মী হিসাবে কর্মক্ষম করে তোলার জন্য সরকারি ব্যবস্থা নেয়। আমরা প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন দেশে বিদেশে চাহিদা সম্পন্ন স্বল্প মেয়াদী কোর্সগুলো চালু করতে চাই। আমরা বেকারদের জন্য বা কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থান ব্যবস্থা আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য বা উদ্দেশ্য। সংস্কার ছাড়া বর্তমান সংবিধানের অধীনে ফেব্রুয়ারিতে নির্বাচন নয় বলে মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজধানীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব শক্তির অনুষ্ঠানে তিনি বলেছেন যে সংস্কার ছাড়া নির্বাচন হলে জুলাই আন্দোলনের শহীদদের ফেরত দিতে হবে। ফ্যাসিবাদী সংবিধানে নির্বাচন হলে এতগুলো মানুষ কেন শহীদ হলো সেই প্রশ্নও রাখেন তিনি। ভবিষ্যতে আয়নাঘরের চেষ্টা হলে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ নিয়ে গড়িমসি চলছে বলেও তিনি এ সময় অভিযোগ করেন। বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ছাড় দেয়া হবে না। একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল? আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন বিদেশি পর্যবেক্ষণ সংস্থা দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের 4 সদস্যের প্রতিনিধি দল। বিকাল 3টায় শুরু হওয়া বৈঠক চলে পৌনে 1 ঘন্টা পর্যন্ত। বৈঠকে নির্বাচন কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে ইসি জানিয়েছে, আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 45,098টি, ভোট কক্ষ 2,80,564টি। এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন 9,31,000
131 জন। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনে মসৃণ হবে নির্বাচনের পথ, এমন প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তবে না ভোট ফেরাতে মিশ্র প্রতিক্রিয়া তাদের। এমন বিধানে আবারও ডামি নির্বাচনের আশঙ্কা তাদের। আশিকিন প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। দেশে নির্বাচন পরিচালনার জন্য যতগুলো আইন আছে তার মধ্যে মূল আইন হলো গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও। 1972 সালে প্রণয়ন করা এই আদেশ পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার। এই আদেশটি পরিবর্তনের জন্য আবারও উদ্যোগ নেওয়া হয় বর্তমান সরকারের আমলে। সোমবার প্রতিনিধিত্ব আদেশ সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, যার অনেকগুলোই বিগত দিনে আওয়ামী লীগ সরকার পরিবর্তন করে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন এর ফলে নির্বাচন সুষ্ঠু হবার পথ মসৃণ হবে। এই যে চেঞ্জগুলো করা হয়েছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই নির্বাচনটাকে ট্রান্সপারেন্ট এবং ফ্রি ফেয়ার করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি একটা আসনে বন্ধ করলেন, তখন যেটা হয় যে ওই আসনে তো আবার নির্বাচন করবেন। যখন করবেন তখন এটা আরও সমস্যা তৈরি করতে পারে। তখন যারা এখানে হারবে তারা হয়তো আরও 10 গুণ শক্তি নিয়ে আবার এখানে ব্যাক করতে পারে। সুতরাং এটা সামগ্রিকভাবে রেজাল্ট যে বাতিল করে দেওয়া, আমি মনে করি যে এটা যথার্থ। তবে নির্বাচন বিশ্লেষক জেসমিন তুরির মতে না ভোট বৈষম্য তৈরি করতে পারে, তবে আরপিও প্রয়োগের উপর নির্ভর করছে এর সফলতা। সাধারণ নির্বাচনে এক অংশের জন্য না থাকছে, আর এক অংশের জন্য না থাকছে না ব্যালট পেপারে, তাতে অনেক ক্ষেত্রে ভোটাররা কনফিউজড হয়ে পড়বে। না ভোট থাকবে জানলে ওই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় যার হওয়ার কথা তিনি একজন ডামি, এক বা একাধিক ডামি ক্যান্ডিডেট দাঁড় করায় ফেলবে। তাতে নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেক মাত্রায় প্রশ্নের মুখে পড়ে যাবে। বিশ্লেষকদের মতে নির্বাচনী পরিবেশ এমন হওয়া উচিত যাতে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়, প্রার্থীরা যেন নির্ভয়ে নিজের মনোনয়ন দাখিল করতে পারেন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ইভিনিং এ চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তবে সেই আবেদনে সাড়া দেননি আদালত। বলেন মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এই ধরনের আবেদন গ্রহণযোগ্য নয়। স্টেশন ছাড়ার পর আর ট্রেনে ওঠার সুযোগ নেই। নানা কারণে এই সময়ের অন্যতম আলোচিত আইনজীবী জেড আই খান পান্না জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সোমবারও খায়রুল হকের পক্ষে লড়েছেন তিনি। তবে এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে, ঠিক সে সময় পলাতক হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়তে ট্রাইব্যুনালে আবেদন করে বসলেন পান্না। আমি জেড আই খান পান্নার পক্ষে ওনার অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিং করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না। এবং কোর্ট আরও যেটা বলেছেন যে যেহেতু এটা আর সময় নেই, অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন। পান্নার এমন আবেদনে হতবাক ট্রাইব্যুনাল। উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বললেন, ট্রেন স্টেশন ছাড়ার পর আর ওঠার কোনো সুযোগ নেই। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা হাজির হয়নি। অনেক খুঁজে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে। এখন নতুন আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই। স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না, এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই শেখ হাসিনার পক্ষের একজন
আইনজীবী অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। এদিন চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষক আঞ্জুমান আরা ইয়াসমিন। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এদিকে সাভারে পুলিশের এপিসি থেকে গুলি করার পর আসহাবুল ইয়ামিন সহ 22 জনকে হত্যা মামলায় 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে 14 সেপ্টেম্বর। 2013 সালের 5 মে শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজির করা হয় সাবেক আইজিপি শহীদুল হক, জিয়াউল হাসান সহ 4 জনকে। এ মামলার তদন্ত শেষ করতে 3 মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 18 জুলাই ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে সরাসরি গুলি নির্দেশ দিয়েছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এই প্রথমবারের মতো ট্রাইব্যুনালে দাখিল করা পুলিশের একটি ওয়্যারলেস বার্তায় এমন নির্দেশনা উঠে আসে। এদিকে হাবিবুর রহমান যেই চাইনিজ রাইফেল দিয়ে গুলি নির্দেশ দিয়েছিলেন তা সাবেক আইজিপি চৌধুরী মামুনের জবানবন্দিতেও উঠে এসেছে। মাসুদুর রহমান, আরেকটি রিপোর্ট। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সময়টা 14 জুলাই। শেখ হাসিনা যখন ছাত্রদের রাজাকারের বাচ্চা বললেন, সে রাতেই কোটা বিরোধী আন্দোলন যেন মোড় নেয় নতুন পথে। সে সময় আন্দোলন দমাতে সাবেক আইজিপি চৌধুরী মামুনের দেয়া 164 ধারার জবানবন্দিতে উঠে আসে 19 জুলাই থেকে প্রতি রাতেই একটি কোর কমিটির বৈঠক হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। সেই বৈঠকে আইজিপি ছাড়াও থাকতেন স্বরাষ্ট্র সচিব, র্যাব ডিজি, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আরও 12 থেকে 15 জন। তবে সবকিছু ছাপিয়ে এই কোর কমিটির বৈঠক শুরু হওয়ার আগের দিনই ওয়্যারলেস বার্তায় ডিএমপি প্রধান এক নির্দেশনা দেন তার অধস্তন সব পুলিশকে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান 18 জুলাই এক বেতার বার্তায় যা বলেছেন তার নথি এসেছে চ্যানেল 24-এর হাতে, যেখানে তিনি ডিউটিরত সকল অফিসারকে জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন ইচ্ছে তখন গুলি করার স্বাধীনতা দেন তিনি। এবার মেলানো যাক সমীকরণ। সাবেক আইজিপি চৌধুরী মামুনও জবানবন্দিতে বলেছেন, লিথাল ওয়েপন ব্যবহারে সবচেয়ে উৎসাহী ছিলেন হাবিবুর রহমান। তিনি এটাও বলেছেন, 18 জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমানই প্রকাশ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, যা মেলে ওই ওয়্যারলেস বার্তার সাথে। ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। এখন পর্যন্ত 2টি মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান প্রধান আসামি। এর মধ্যে চানখারপুলে আনাজ সহ 6 জনকে হত্যায় সাক্ষ্য চলছে। আসামি হয়েছেন কার্নিস থেকে রামপুরায় গুলির ঘটনাতেও। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।